খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই সংসদের দিকে নজর রাখবো। রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদ, সংসদে কালো ব্যাজ পরে প্রতিবাদ, সংসদে কালো পোশাক পরে যাবেন কংগ্রেস সাংসদরা এবং সমমনোভাবাপন্ন বিরোধীদেরও কালো পোশাক পরার আবেদন জানানো হয়েছে কংগ্রেসের তরফে। আরো একবার জানিয়ে রাখি, রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদ, সংসদে কালো ব্যাজ পরে প্রতিবাদ। রাজীব রয়েছে আমাদের সঙ্গে, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, 11টা বাজে, অর্থাৎ এখন তো সংসদের যে ঢোকার সময় হয়ে গিয়েছে। সাংসদ যারা এসছেন তারা কি কালো ব্যাজ পরে এসছেন? অন্য বিজেপি বিরোধী যে সাংসদদের আবেদন করা হয়েছিল এসেছেন এবং যে বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা কালো ব্যাজ বেঁধে এসেছেন এবং সংসদের দুই কক্ষে এক্ষুনি হাউস শুরু হবে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় অধিবেশন শুরু হবে। দুটি কক্ষেই মুখে কালো কাপড় বেঁধে আসবেন, ওয়েলে নামবেন এবং বিক্ষোভ দেখাবেন রাজনৈতিক দলের সাংসদরা। এবং তারপর যদি মুলতবি হয় তাহলে গান্ধী মূর্তির পাদদেশ অর্থাৎ সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করবেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল কংগ্রেসের তরফেও এই সাংসদরা উপস্থিত থাকার কথা রয়েছে। তবে লোকসভা ইতিমধ্যেই মুলতবি হয়ে গিয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি। লোকসভা মুলতবি হয়ে গিয়েছে বিরোধীদের হইহট্টগোলের জেরে। রাজ্যসভাও মুলতবি হওয়ার অপেক্ষায় এবং মুলতবি হওয়ার সম্ভাবনা প্রবল, তার কারণ বিরোধীরা রাজীব, দুই সভাকক্ষই মুলতবি হয়ে গেল। একদমই দেখো, লোকসভা এবং রাজ্যসভা মুলতবি হয়ে গেল বিরোধীদের হইচইয়ের জেরে এবং রাহুল গান্ধী ইস্যুতে। রাহুল গান্ধীকে অন্যায়ভাবে, অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে সদস্য পদ নিয়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে বিরোধীরা সরব। এবং অনেকদিন পরে বিরোধী রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক শিবির একটা তারা সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে এক্ষুনি জড়ো হবেন এবং সেখান থেকে বিজয় চক পর্যন্ত তারা পদযাত্রা করবেন। রাজীব, বিরোধীদের হইহট্টগোল এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি লোকসভা 4টে পর্যন্ত এবং রাজ্যসভা 2টো পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে। তাহলে এখন বিরোধীরা কি পদক্ষেপ কি করবেন তারা? দেখো, যেরকমটা বলছিলাম যে সংসদ ভবন যেহেতু সংসদ কক্ষ অচল হয়ে গিয়েছে, মুলতবি হয়ে গিয়েছে, সেহেতু তারা বেরোবেন এবং বেরিয়ে গান্ধী মূর্তির পাদদেশ, যেটা গান্ধী স্ট্যাচু রয়েছে সংসদ ভবন চত্বরে, সেখানে তারা জড়ো হবেন এবং সেখান থেকে তারা মিছিল করে বিজয় চকে যাবেন, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এই প্রতীকী যে প্রতিবাদ, অর্থাৎ একেবারে সংসদ ভবন চত্বর থেকে বিজয় চক পর্যন্ত কংগ্রেস সাংসদরা, বেশিরভাগ সাংসদরা তারা কালো পোশাক পরে থাকবেন, অন্যান্য দলের সাংসদরা তারা কালো ব্যাজ বাঁধবেন। এই প্রতিবাদ তারা একেবারে নথিভুক্ত করাতে চাইছে, নথিভুক্ত করিয়ে তাদের যে প্রতিবাদ, রাহুল গান্ধী কংগ্রেসের নেতা শুধু নন, বিরোধী মুখ এবং বিরোধীদের নেতা। সেক্ষেত্রে তাকে যে তার যে সদস্য পদ খারিজ হয়েছে, সেক্ষেত্রে বিজেপিকেই দায়ী করা হচ্ছে, কারণ বিজেপির তরফেই অভিযোগ করা হয়েছিল লিখিতভাবে এবং থানায় মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই রাহুলের সদস্য পদ দিয়েছে এবং সেই কারণেই রাহুল গান্ধীর সদস্য পদ যে কেড়ে নেওয়া হয়েছে তার প্রতিবাদ জানিয়ে সংসদের দুই কক্ষে এই প্রতিবাদের আয়োজন। প্রতিবাদ করার পরে তারা কিন্তু রাস্তায় নামবেন। কার্যত সংসদ ভবন থেকে তারা বিজয় চকে যাওয়া মানে রাস্তায় নেমে প্রতিবাদ করা এবং বিরোধী শিবির সমগ্র রাজনৈতিক দলগুলি, তার মধ্যে কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, এনসিপি রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে, তার মধ্যে এনসি রয়েছে এবং আরজেডি রয়েছে, সিপিএম সিপিআই রয়েছে, এই দলগুলি কিন্তু তারা তাদের জোটবদ্ধতা। তোমার কাছ থেকে আরো একবার স্পষ্ট হয়ে নিতে চাইবো যে কংগ্রেস ছাড়া বাকি বিজেপি বিরোধী সাংসদরা তারা কি কালো পোশাক বা কালো ব্যাজ পরে এসেছেন? একদমই, তারা কালো ব্যাজ পরে এসেছেন এবং মুখে কালো কাপড় বাঁধবেন। অর্থাৎ সংসদ প্রত্যেকেই কালো পোশাক পরে আসা হয়তো সম্ভব নয়, কিন্তু কালো পোশাক পরে এসেছেন কংগ্রেস সাংসদরা। অন্যান্য রাজনৈতিক দলের যে সাংসদরা রয়েছেন তারা কালো ব্যাজ হাতে এবং মুখে বেঁধেছেন প্রতিবাদ জানানোর জন্য। এই প্রতিবাদ তারা রাহুল গান্ধী ইস্যুতে অন্যান্য কংগ্রেসের পক্ষে দাঁড়ানোর জন্য তাদের প্রতীকী প্রতিবাদ নথিভুক্ত করে। রাজীব, সঙ্গে থাকো। একদিকে যে ছবি আমরা দেখতে পেলাম যে সংসদে কালো ব্যাজ পরে বিজেপি বিরোধী বাকি যে কংগ্রেস ছাড়া বাকি বিজেপি বিরোধী সাংসদরা তারা এসছেন, অন্যদিকে আজ রাহুল ইস্যুতে বিরোধীদের বৈঠক আর কংগ্রেসের ডাকে সেই বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসও। এই বিষয়ে আপডেট দেবে রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, হ্যাঁ দেখো, তৃণমূল কংগ্রেস অনেকদিন পরে বিরোধী শিবিরের ডাকা বৈঠকে যোগ দিয়েছেন এবং দলের দুই সাংসদ যোগ দিয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জহর সরকার, এই দুজন যোগ দিয়েছেন। তারা বিরোধী শিবিরে থাকবেন, প্রতিনিধিত্ব করবেন তৃণমূল কংগ্রেসের।
অত্যন্ত বড় খবর এটা। তার কারণ আমরা দেখেছি যে সংসদ অধিবেশনের এই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলাকালীন একটিও বৈঠকে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেননি। খার্গের দপ্তরে প্রত্যেক দিন সকালবেলা 9:30 অথবা 10টার সময় বৈঠক হয়েছে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, কিন্তু সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থেকেছে। আজ এই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফে দুজন প্রতিনিধিকে পাঠানো হয়েছিল, যেখানে খার্গের দপ্তরে বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু কর্মসূচি ঠিক হয়েছে, তারা প্রতিবাদ জানায়। রাজীব, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। সেই সাক্ষাৎ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেমনটা আমরা জানতে পারছি, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বৈঠক কি শুরু হয়ে গিয়েছে এবং কোন কোন বিষয়ে আজ আলোচনা হতে পারে কি জানতে পারছো? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুভেন্দু অধিকারী সংসদ ভবনে এসেছেন এবং এই মুহূর্তে অমিত শাহ দপ্তরের তিনি বসেছেন। অমিত শাহ দপ্তরে বৈঠক হচ্ছে, রয়েছেন অমিত শাহ এবং রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মুখোমুখি বৈঠক, 1-to-1 বৈঠক। এই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন শুভেন্দু অধিকারী তুলে ধরছেন, পাশাপাশি বিজেপি নেতা বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোট আনকোট মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ বিজেপির তরফ থেকে তোলা হয়, সেই বিষয়টি নিয়েও নথি নিয়ে তিনি হাজির হয়েছেন। আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর হাতে একটি ফাইল রয়েছে, তিনি সেই ফাইল নিয়ে অমিত শাহ দপ্তরে ঢুকেছেন এবং বৈঠকের পরে তিনি কি বলেন সেদিকে নজর রাখতে হবে। কিন্তু সূত্র মারফত যে খবর, রাজ্যের আইন শৃঙ্খলা এবং এই মামলা, একাধিক মামলা এফআইআর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই বিষয়টি তিনি অমিত শাহ নজরে আনবেন। এবং আমাকে জানিয়ে রাখি যে আগামীকাল বিজেপির সাংসদরা, বঙ্গ বিজেপির সাংসদরা, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছেন, তারা দেখা করবেন, সময় দিয়েছেন এবং প্রধানমন্ত্রীও তাদের দেখা করার আশ্বাস দিয়েছেন। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে রাজ্যের তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ানোর জন্য দিল্লির নেতা এবং কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রাখছেন বিজেপির নেতারা। বিরোধী দলনেতা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়গুলি। ধন্যবাদ রাজীব। এবার নিয়োগ দুর্নীতির খবরের দিকে নজর রাখবো। ওএমআর কারচুপিতে পর্ণা বসুর ভূমিকায় নজর সিবিআই এর। ওএমআর মূল্যায়নের পর তা পাঠানো হয় এসএসসি অফিসে। নম্বর কারচুপিতে এসএসসি কর্মী পর্ণা বসুর সাহায্য দাবি সিবিআই এর। অর্পিতা হাজরা রয়েছে, আরো বিস্তারিত বলবে। অর্পিতা, প্রথমে জানতে চাইবো এই পর্ণা বসু কে? দেখো, তোমাকে গতকালকেই জানিয়েছিলাম যে সিবিআই যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট দিয়েছে, যেখানে কিনা নীলাদ্রিকে গ্রেপ্তারের 9 দিন আগেই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে কিন্তু পর্ণা বসুর নাম রয়েছে এবং নীলাদ্রি সহ মোট 9 জনের নাম রয়েছে। এই চার্জশিটে যে মূল বিষয়টা সেটা হলো সুবীরেশ এবং নীলাদ্রির আতাতেই কোটি কোটি টাকার এই চাকরি কেনাবেচার লেনদেন চলতো এবং সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতির যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে তা উল্লেখ রয়েছে। এবং এই পর্ণা বসু কি করতেন, তার যে ভূমিকা সেই সম্পর্কে তোমাকে আগে জানাই। সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে সিবিআই সূত্র থেকে খবর যে এই ওএমআর যে অর্থাৎ এই নম্বর যে মূল্যায়নকারী যে সংস্থা, সেই শিট পাঠিয়ে দেওয়া হতো এসএসসি দপ্তরে এবং তারপরে এসএসসি অফিসেই এই কর্মরত যিনি কিনা এই পর্ণা বসু, তিনি এই নাম্বারের কারচুপি করতেন বলে সেখানে উল্লেখ রয়েছে এবং সেই নাম্বারের কারচুপি যাতে ধরা না পড়ে সেই কারণে কিন্তু ফের এই যে ওএমআর শিট সেই সম্পর্কিত এই যে ওএমআর যে প্রস্তুতকারী যে সংস্থা নাইসার কাছে সেটা পাঠিয়ে দেওয়া হতো এবং সেখানে কিন্তু যে ফাইনাল যে শিট রয়েছে সেখানেও নম্বর বদলে যেত, এমনটাই সিবিআই চাঞ্চল্যকর দাবি। এবং নীলাদ্রিকে কিন্তু এসএসসির এই সংস্থার তরফ থেকে সুবীরেশ ভট্টাচার্য তাকে দায়িত্ব দিয়েছিলেন এই নাম্বার কারচুপিতে মানে সাহায্য করার জন্য। এবং সেখানে স্পষ্ট হতে চাইবো, তার মানে যে ওএমআর শিট সেখানে নাম্বার বাড়ানো হতো, আবার নাইসার যে সার্ভার রয়েছে সেখানেও নাম্বার বাড়ানো হতো। কারণ যে তোমার সেখান থেকে যে সমস্ত ওএমআর শিটগুলো আসছে সেই নাম্বারে যেরকম নাম্বার বদলানো হতো, সেখানে আসল যে ডেটা, সেই ডেটার যে মূল্যায়নকারী সংস্থা হচ্ছে নাইসা, সেখানেও তো নাম্বার বদলাতে হবে। তা না হলে তো দুটো একসঙ্গে কখনোই হবে না। যখন 0 থেকে যখন 53 করছে বা 12 থেকে যখন 51 করছে, সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই, অর্থাৎ আসল যে ডেটা সার্ভার যেটা কিনা নাইসার কাছে যেটা রয়েছে সেখানেও বদলানো হচ্ছে, আবার ওএমআর শিটে যে কারচুপি সেটাও কিন্তু বদলানো হচ্ছে। এই এসএসসি দপ্তরে যখন
পাঠানো হতো নাইসার তরফ থেকে এই ওএমআর শিট, সেখানে কিন্তু নম্বর বদলাতে এই পর্ণা বসু তিনি কিন্তু সাহায্য করতেন। ফলে কিন্তু এটা বলাই যায় যে নিয়োগ দুর্নীতিতে এই আগে ভাগেই যে তদন্ত হবে এবং সেটা কিন্তু আঁচ করেই জাল বিছিয়েছিল সুবীরেশ ভট্টাচার্য এবং নীলাদ্রি দাস, যিনি কিনা এখনো অবধি আজকে তার সিবিআই হেফাজত আজকে শেষ হচ্ছে, কিছুক্ষণ পরেই নিজাম প্যালেস থেকে তাকে বের করে তাকে আলিপুর আদালতের সিবিআই বিশেষ আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানেই কিন্তু এই যে চার্জশিট যা কিনা গত 15ই মার্চ সিবিআই এর তরফ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল নীলাদ্রি দাসের ভূমিকা এবং নীলাদ্রিকে গ্রেপ্তার করা হয়েছিল তার ঠিক 9 দিন পরে, অর্থাৎ গত 24শে মার্চ। অর্থাৎ এতটাই তারা নিশ্চিত ছিলেন যে এই পর্ণা, তারপরে এই নীলাদ্রি এবং সুবীরেশ তাদের যে একসঙ্গে যে যোগসাজশ সেই বিষয় কিন্তু চার্জশিটে একেবারে স্পষ্ট করে লেখা রয়েছে এবং সেই কারণেই এই চার্জশিটে সেখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে ওএমআর শিটের কারচুপি চলতো, নাইসার পাশাপাশি যে এসএসসি দপ্তরও কিভাবে চলতো সেই সম্পর্কিত একাধিক তথ্য রয়েছে। অর্থাৎ সুবীরেশ এবং নীলাদ্রি তাদেরকে কিন্তু সাহায্য করতেন এই পর্ণা বসুও, সেই কারণেই মোট 9 জনের নাম এবং নাইসা কমিউনিকেশনের নামও রয়েছে, সেখানেও যে এই কারচুপি চলতো সেই বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে। ধন্যবাদ অর্পিতা। পদ দেখিয়েছিলেন এসএসসির শীর্ষকর্তারা, সেই পদ ধরেন নীলাদ্রি দাসও। এসএসসির পাঠানো নামের লিস্টে নিজের প্রার্থীদের নাম ঢোকানো শুরু করেন নীলাদ্রি। এরপরেই শুরু গন্ডগোল। পটাশপুর থানায় অভিযোগ দায়ের হয় প্রতারণার অভিযোগ। 2019 সালে সিআইডির হাতে গ্রেফতারও হন নীলাদ্রি, পরে জামিন পান। পরে জামিন পান নীলাদ্রি, তাকেই এবার গ্রেফতার করেছে সিবিআই। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন একাধিক জায়গায় নীলাদ্রির এজেন্ট ছিল। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর থেকে এজেন্টদের নাম মিলেছে। 9 জন এজেন্টের নাম পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, এজেন্টদের কাজ ছিল চাকরি প্রার্থীদের খুঁজে বের করা। তাদের কাছ থেকে মোটা টাকা নিতেন এজেন্টরা। টাকা দিয়ে অনেকেই চাকরি পাননি, তারা টাকা ফেরতের আশায় এজেন্টের কাজ করতেন। এভাবেই গড়ে উঠেছিল এজেন্টদের চক্র। নিউজ 18 বাংলা। ইডিতে ফের হাজিরা আকাশ নিলয়ের। কি কারণে ফের হাজিরা আকাশ নিলয়ের? কি এমন তথ্য ইডির হাতে আসলো যে তাদেরকে আবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা? জানবো। অনুপ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্য উঠে আসে, পাশাপাশি আকাশ এবং নিলয়ের নাম উঠে আসে। মূলত শান্তনু একাধিক বেনামি সম্পত্তি, সেই সম্পত্তির কিন্তু বেনামি সম্পত্তি যাদের নামে ছিল আকাশ, অন্যদিকে হচ্ছে নিলয়। মূলত কিভাবে সম্পত্তিগুলো এত কেনা হয়েছিল, এই বিপুল পরিমাণ সম্পত্তি তাদের নামে বা কেন শান্তনু কিনে একেবারে ছাড়া সঙ্গে হচ্ছে শান্তনু মালিক অত্যন্ত ঘনিষ্ঠ। শান্তনু গাড়ি ব্যবহার করতো, বুলেরো গাড়ি। অনুপ, তোমার কথা স্পষ্ট আসছে না, যদি স্থান পরিবর্তন করে কথা বলো। আমরা অবশ্যই অনুপের সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ইডিতে হাজিরা আকাশ নিলয়ের। শান্তনুকে জেরায় আরো তথ্য পেয়েছে সিবিআই আধিকারিকরা, যে কারণে ফের তাকে তলব করা হয়েছে। ফের 2 জনকে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই মতো ইডিতে হাজিরা আকাশ নিলয়ের।
শান্তনুকে জেরায় আরো তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সে কারণে ফের তাদের তলব করা হয়েছে এবং সেই মতো হাজিরা দেওয়া হয়েছে। ইডিতে হাজিরা দিয়েছেন আকাশ এবং নিলয়। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, তুমি যেমনটা বলছিলে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদেই কিন্তু এই আকাশ, অন্যদিকে নিলয়ের নাম উঠে আসছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় যে একাধিক বেনামি সম্পত্তি, সেই সম্পত্তি এই দুজনের নামেই যেমন আছে এবং মূলত এই সম্পত্তিগুলো কেন কেনা হয়েছিল, কিভাবে তাদের নামে কেনা হয়েছিল, কেনই বা শান্তনু তাই সেই টাকা বিনিয়োগ করেছিল। সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, যারা শান্তনুর ছায়া সঙ্গী, নিলয় মালিক অত্যন্ত ঘনিষ্ঠ শান্তনু। যে শান্তনু যে গাড়ি চড়তো, বুলেরো গাড়ি, সেই গাড়িও কিন্তু নিলয় মালিকের নাম ছিল। মূলত এদেরকে জিজ্ঞাসাবাদের কারণ একদিকে যেমন বেনামি সম্পত্তি, ঠিক অন্যদিকে হচ্ছে যে গেস্ট হাউসের কথা বলা হচ্ছে হুগলির বলা করে, যে গেস্ট হাউসে কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে কালো গাড়িতে করে আসতো এবং নীলবাতি গাড়িতে করে আসতো। মূলত এই গেস্ট হাউসে কি চলতো এবং এখানে যে একাধিক ব্যক্তির জমি হাতিয়ে নেওয়া হয়েছিল, সেখানে এদের কিন্তু একটা ভূমিকা ছিল, এটাও এটি জানতে পেরেছিল। সেই কারণেই বেশ কিছু নথি, বেনামি যে সম্পত্তি করা হয়েছিল তাদের নামে, সেই সমস্ত একাধিক নথি নিয়ে সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে আসতে বলা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে দেখা যায় দুজনেই কিন্তু আজকে ইডি দপ্তরে এসে পৌঁছেছে। গতবার থেকে দেখা গেল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কিন্তু আজকে আবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, বয়ান লিপিবদ্ধ করা হবে, এমনটাই বিশ্বস্ত খবর। ধন্যবাদ। নজরে কুন্তল শান্তনু স্যার। ইডির হাতে শান্তনু কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট। শান্তনু কুন্তলের স্যার কে, উত্তর খুঁজছেন গোয়েন্দারা। উদ্ধার পার্থ মানিকের সঙ্গে কথোপকথনও। এতেই অনেকে বলছেন শান্তনুর ফোন যেন দুর্নীতির খনি। বাকিটা স্যারের সঙ্গে কথা বলে নিস। শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে দুজনেই গ্রেপ্তার। এবার কুন্তলকে লেখা শান্তনুর এই হোয়াটসঅ্যাপ মেসেজে বিশেষ নজর ইডির। তদন্তকারীদের প্রশ্ন, শান্তনু কুন্তলের স্যার কে? বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনুর 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। আগেই ইডি দাবি করেছিল শান্তনুর 2টি ফোন সোনার খনি। গোয়েন্দারা দেখেন 2টি ফোন থেকেই বেশ কিছু কথোপকথন মুছে ফেলা হয়েছে। কথোপকথন উদ্ধারে বিশেষজ্ঞদের সাহায্য নেয় ইডি। ফরেনসিক পরীক্ষা করা হয় শান্তনুর 2টি মোবাইলের। ইডি সূত্রে দাবি বেশ কিছু কথোপকথন উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হয়েছে পার্থ, মানিক এবং কুন্তলের সঙ্গে একাধিক চ্যাট। কুন্তলের মেসেজে প্রার্থীদের নাম ও টাকার পরিমাণ উল্লেখ রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন কুন্তলের সেই মেসেজ মানিককে ফরওয়ার্ড করেছেন শান্তনু। এরপর নাকি সেই সব চাকরি প্রার্থীদের জন্য মেসেজে সুপারিশ করেছেন শান্তনু। উদ্ধার হওয়া মেসেজগুলির একটিতে এখন বিশেষ নজর ইডি, যেখানে শান্তনু কুন্তলকে লিখেছেন, বাকিটা স্যারের সঙ্গে কথা বলে নিস। এখানেই অনেকের প্রশ্ন, তবে শান্তনু কুন্তলের স্যার কে? কোনো প্রভাবশালী? নিয়োগে দুর্নীতির পাহাড়, সম্পত্তিরও পাহাড়। কে গুরু আর কেই বা শিষ্য? ব্যাখ্যা করতে ইডি দাবি করে পার্থ শিক্ষক, শান্তনু ছাত্র। এর আগে দুর্নীতির বিষবৃক্ষে কার কোথায় স্থান বোঝাতে শান্তনুকে কুন্তলের বস বলে দাবি করেছিল ইডি। এবার ইডির নজরে শান্তনু কুন্তলের স্যার। নিউজ 18 বাংলা। এবার তমলুকের দিকে নজর রাখবো। তমলুকের